স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি এসএসসির ফলাফল ও শিক্ষা সংস্কার। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমার পাশে আছেন ডক্টর মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরও আছেন মেজবাউল আজম সওদাগর, সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে এমপি পদ বাতিল, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোটের সমালোচনায় নাহিদ ইসলাম। ভারতের প্রধানের ঢাকা সফর স্বাভাবিক প্রক্রিয়ার অংশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। শেখ হাসিনা সহ সাকিব আল হাসানকেও বিচারের মুখোমুখি হতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় সরকারের অন্যতম প্রধান কাজ, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। দেশের স্বার্থ রক্ষা করেই পানি চুক্তি হবে। এসএসসিতে 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, গণিত ও ইংরেজিতে ফল বিপর্যয়। মানসম্মত কারিকুলাম ও শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। এবং জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। তৎকালীন দুই মন্ত্রীর সাথে ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব এসএসসির ফলাফল ও শিক্ষা সংস্কার নিয়ে। প্রথমে একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া, আপনার কাছে সরাসরি প্রশ্ন যে কেমন এসএসসির ফলাফলটা এবার দেখলেন? যদিও নানান রকমের কথা হচ্ছে, আমি যদি আপনাকে একটু বলি যে 2007 সালের পর এইবারই রেজাল্ট কিছুটা নিম্নগামী, মানে ফলাফল যেটা শতাংশ হারে যদি বলি 62.25% এবার পাশ করেছে। 2007 সালে ছিল যেটা 57.37%, এবং 2007 সালের পরে থেকেই এটা 70% বা তার উপরে ধারাবাহিকভাবে ছিল। এই সময় এসে এবারের এই ফলাফলটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনাও হচ্ছে। আপনি কিভাবে এই ফলাফলটাকে এবার দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এসএসসির ফলাফল। তো আপনি একটা উদাহরণ দিয়ে কথাটা বললেন, 2007 সালে কেমন ছিল আর 2026 সালে এসে কী অবস্থায় উপনীত হয়েছে। আপনি খেয়াল করবেন 2007 এবং 2008 পরে আপনার এই যে ফলাফলের ক্ষেত্রে যে একটা ঊর্ধ্বমুখী কার্ভ আমরা দেখেছি, এবং সর্বশেষ সম্ভবত 2021 সালে হবে 93% এর ক্রস করেছিল। তো এটা হচ্ছে আমরা তৎকালীন সময়ে যে সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সাধারণ মানুষের পারসেপশনকে দেখানোর জন্য অথবা শিক্ষা ব্যবস্থার বহুত উন্নয়ন হয়েছে এটা দেখানোর জন্য অনেকটা চোখে বাঁধা একটা রেজাল্ট তৈরি করার একটা আমরা প্রবণতা আমরা দেখেছি। সত্যিকার অর্থে যে কৃতকার্য হওয়ার যোগ্য সে কৃতকার্য হবে, যে কৃতকার্য হওয়ার যোগ্যরা অকৃতকার্য হবে, এটা একটা স্বাভাবিক একটা ব্যবস্থা। কথা হলো এটা যে দেখবো যে আমরা 2023 সালের পর থেকে আবার এই কার্ভটা আপনার নিম্নমুখী তৈরি হলো, এবং দেখবেন 2025 সালে ছিল আরও 6% বেশি, সম্ভবত 68 সামথিং, এবং এইবার আমরা খুঁজে পেলাম 62.25। এটা আমি মনে করি যে হঠাৎ করে আপনি খেয়াল করবেন আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে আগের যে ট্রেডিশনাল যে সিস্টেমটি ছিল, এটা একটি পরিবর্তন হয়ে একটা নতুন নিয়মে কিন্তু এই পরীক্ষাটি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সকল বোর্ডের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ সহ, এবং এই কারিকুলামে এবং পরীক্ষার ধরনেও কিন্তু একটা পরিবর্তন ছিল, যেটা খাপ খাওয়াতে আমার মনে হয়েছে যারা শিক্ষার্থী ছিলেন তাদের খাপ খাওয়াতে ওই আগের মতো আর খাপ খাওয়াতে সক্ষম হননি। দ্বিতীয়ত আরেকটা যে বিষয় যে ফুলি এফএপিএ যে রেজাল্ট তৈরি করে দেখিয়ে দেওয়া, যে রেজাল্টের হার যদি বাড়ে, এটা দিয়ে বোঝানো হতো শিক্ষার মান বেড়ে গিয়েছে, বাড়ছে এবং ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আসলে বাস্তবে এবং স্কুলে পড়াশোনা করানো হচ্ছে, এটা বোঝানো হতো রেজাল্ট দেখিয়ে। আমার কাছে মনে হয় আমরা আমাদের মাথায় রাখতে হবে আমরা এমন একটি সময়ে এসে দাঁড়িয়েছি
যে সময়ে 2 বছর আগে আমাদের একটা বড় ধরনের একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এই তরুণ সমাজ, এবং এই তরুণ সমাজ নেতৃত্বে দেওয়ার কারণে পড়াশোনা থেকে তাদের একটা 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 বিচ্যুতি আমরা খুঁজে পেয়েছি। এবং আপনি খেয়াল করবেন প্রত্যেকটা পরিবারই এই সমস্যাটি এখন ফেস করছে, যে স্টুডেন্টরা, বিশেষ করে আমাদের পরিবারের যারা শিক্ষার্থী, তারা পড়ামুখী অথবা শিক্ষামুখী, তার পরিবর্তে তারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজের ক্ষেত্রে ডিভাইস এডিকশনে আমরা খেয়াল করি। এর ফলে এর একটা প্রভাব আমরা খুঁজে পেলাম। এক হচ্ছে কি বললাম কথাটা, হঠাৎ করে নতুন নিয়মে প্রবর্তিত ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ। 2 নম্বর হচ্ছে আমি যে কথাটি বললাম, যে এই যে গণ অভ্যুত্থানের কারণে এই ছাত্রদের যে পড়াশোনা থেকে বের হয়ে যে বাইরে চলে যাওয়া। এবং আরেকটি খেয়াল করবেন, ইদানিংকালে আমরা এটা লক্ষ্য করছি, শিক্ষার্থীদের মধ্যে এই যে বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা অনেক কমে গিয়েছে, পড়ালেখার প্রতি আকর্ষণ তাদের অনেক কমে গিয়েছে। তো এই যে বিষয়গুলোকে অনুধাবন করে কিন্তু এটা কিন্তু এখন কারিকুলামে কীভাবে পরিবর্তন আনা যায়, যে পরিবর্তনের মধ্য দিয়ে স্টুডেন্টরা আগের মতো আবার পড়াশোনার দিকে মনোনিবেশ করবে, এবং তাদের মেধা বিকাশের যে প্রধান মাধ্যম যে এই লেখাপড়া, আনুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু আমাদেরকে তাদের মধ্যে এই কারিকুলামের মধ্য দিয়ে অ্যাট্রাকশনটা তৈরি করার মধ্য দিয়ে কিন্তু আমরা এই ব্যবস্থার পরিবর্তন আনতে। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে সেই সময় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্য এই ব্যবস্থাগুলো করানো হতো, যে রেজাল্ট অনেক ভালো হচ্ছে, পড়াশোনার মান তাহলে অনেক ভালো, বা স্কুলে পড়াশোনা ঠিকমতো করানো হচ্ছে। আমি যদি এখানে বলি যে 2021 সালের রেকর্ড 93.58% শিক্ষার্থী সেই বছরই পাশ করেছিল। তাহলে এই যে এটা কি আসলে ভালো হয়েছিল ব্যাপারটা, না খারাপ হয়েছিল? আর এটা কি সরকারের কাছ থেকে সরাসরি কোনো নির্দেশনা ছিল এরকম আপনার জানা আছে? এরকম শোনা যায় যে যখন এই যে যারা পরীক্ষক তারা যখন খাতা গ্রহণ করতেন বোর্ড থেকে, তখন তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হতো যাতে করে মানে মার্কস যাতে করে ভালো মার্কস দেওয়া হয়, রেজাল্ট যাতে ভালো হয়। আসলে সত্যিকার অর্থে এই ইনস্ট্রাকশনটা তো দেওয়ার কথা না। একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে ছাত্ররা লিখবে, তার বিপরীতে মার্কস আসবে, জাস্টিস এনশিওর হবে, এবং এর মধ্য দিয়ে যে আউটকামটা আসবে সেটাই নির্ধারিত হবে যে পরীক্ষার ফলাফলটা কী। এটা ইনস্ট্রাকশন দিয়ে যে স্টুডেন্ট পাওয়ার যোগ্য না তাকে আমি মার্কস দিয়ে দিলাম। এবং এমনও কিন্তু আমরা খেয়াল করেছি, জিপিএ 5 পেয়েছে, তাকে ওই এসএসসি দিয়ে কী বুঝায় সেটা তারা বলতে পারে না, ফার্স্ট ডিভিশনটা বানান করতে পারে নাই, এর দিয়ে কী বুঝায়, যে আমরা যে দেখিয়েছি যে সে খুব ভালো করেছে, তার কিন্তু আমরা প্রয়োগ তার লেখায়, তারপরে হচ্ছে তার যে আচরণে এবং তার প্রকাশে আমরা কিন্তু খুঁজে পাই না। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু মিসবাহুল আজম সওদাগর আপনার কাছ থেকে শুনে আসি, যে এই যে রেজাল্টের বিষয়ে আমরা কথা বলছিলাম, এসএসসি রেজাল্ট, এবারের যে রেজাল্ট হলো ফলাফল 62.25%, যেটা বলছিলাম 2007 সালের পর এটা কম। তার আগে আমরা সবসময় 70-এর উপরে কন্টিনিউ 80 দেখেছি এবং 93ও দেখেছি। এই রেজাল্টটাকে কিভাবে আসলে বিশ্লেষণ করতে চান আপনি? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। তো ওই গোড়ায় ফিরে যেতে হবে, যে হঠাৎ করে এই রেজাল্টটা 2007 সালে পরে আমরা একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখার একটা প্রবণতা আমরা লক্ষ্য করলাম। এইটাকে একটু তাত্ত্বিকভাবে আমি ব্যাখ্যা করতে চাই। ওই যে অ্যান্টোনিও গ্রামসি নামে একজন সোশিওলজিস্ট, তিনি একটা কথা বলেছিলেন, তার হেজিমনি নামে একটা থিওরি আছে তার। ওইখানে তিনি বলেছিলেন যে ডমিনেশনটা মোর ডিউরেবল হয়। কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্ট যে সোসাইটিতে যে ডমিনেশনটা তৈরি করে স্টেটে, এই ডমিনেশনটা ডিউরেবল হয়। ডিউরেবল করার জন্য, লং স্ট্যান্ডিং করার জন্য তিনি একটা কাজ করে, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে কালচার, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে। এইটা ছিল তারই অংশ আর কি। তারই অংশ কীভাবে আপনি যে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে স্কুলগুলোতে মানে ছাত্রদেরকে আর গার্ডিয়ানদেরকে অনেক খুশি রাখা আর কি, যে রেজাল্টটা যত ভালো হবে গার্ডিয়ানরা ছাত্ররা খুশি হবে, তারা হাসিনা ভক্ত হবে, তারা শেখ মুজিব ভক্ত হবে। এইগুলোর জন্য নানান কার্যক্রম ছিল স্কুল কলেজগুলোতে। এই কার্যক্রমের মধ্য দিয়ে এই রেজাল্টটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা। আর প্রফেসর হাফিজ যেটা বললেন যে ইনস্ট্রাকশন দেওয়া হয়তো ট্রু, এটা আমি গভর্নমেন্ট কলেজে কিছুদিন ছিলাম, ওই সময় অনেকেই আমার কলিগরা যারা পরিচিত ছিল শেয়ার করেছিল আমার সাথে, যে খাতা আনার জন্য যখন বোর্ডে যেত এটা বলে দেওয়া হতো যে এত নিচে নাম্বার দেওয়া যাবে না,
বা ফেল করানো যাবে না, বা ভালো নাম্বার দিয়ে সেটা পাস তো করে করোনার সময় একটা ইনস্ট্রাকশন ছিল কিছু, তার আগেও ছিল, তার আগে থেকে তার অনেক আগেও আগে কিন্তু থেকে আমরা শুরু দেখেছি। হয়েছে। করোনার সময়কারটাতে একটা স্পেশাল ইনস্ট্রাকশন ছিল, কিন্তু তার আগে এটা দীর্ঘদিন থেকে এই ধরনের ইনস্ট্রাকশন চলছিল, যার ফলে এর প্রমাণটাও আমরা পেয়েছিলাম। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কয়েকবার এমসিকিউ পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষা আমরা নিয়েছিলাম। এই রিটেন পরীক্ষার খাতা যখন আমরা দেখতে গেলাম, তখন দেখলাম যে আমরা A+ পাওয়া স্টুডেন্ট, গোল্ডেন A+ যেটাকে বলা হয়, তাদের ইংরেজি লেখার মান, বাংলা লেখার মান, এগুলো দেখে আমরা তখন হতবাক হচ্ছিলাম আর কি, যে এত রেজাল্ট ভালো একজন স্টুডেন্টের, কিন্তু সে রিটেনে এইভাবে সে খারাপ করেছে আর কি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার একটা প্রফেসর হাফিজের মনে থাকার কথা, ওই ইংরেজি নিয়ে একবার একটা ঘটনা ঘটলো না ভর্তি পরীক্ষায়, যে ইংরেজিতে মানে যে রিকোয়ার্ড যে নাম্বারটা পাওয়ার কথা, এটা অল্প কিছু স্টুডেন্ট পেয়েছে। শিক্ষার্থী সেই সময় তখন শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ, তিনি তখন বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন করতে জানে না, ভালো প্রশ্ন করতে পারে না, এই জন্য এরকম কথা বলেছিলেন। প্রশ্ন কঠিন হয়েছিল। প্রশ্ন কঠিন কথাটা উনি বলেনি, প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন করতে পারে না, এই ধরনের কথা বলেছিলেন। তো এটা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল তখন। আসলে ব্যাপারটা সেটা ছিল না, ব্যাপারটা ছিল যে এই ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্টধারীদের অবস্থা হয়েছিল এরকম, তাদের বেসিক কোনো যোগ্যতা ছিল না। এবং আজকে আমরা দুপুরে একটা ফার্ম গেটে একটা সেমিনারে ছিলাম আমরা, শিক্ষামন্ত্রী ছিলেন সেখানে, তারপরে প্ল্যানিং অ্যাডভাইজার ছিলেন, তেনারাও এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা করলেন। তেনারা এই জিনিসটা ব্যাখ্যা করলে যে 7 পাসের যোগ্যতা, ক্লাস 7-এর, কিন্তু তাকে দেখা যাচ্ছে যে সে এসএসসি পাস করেছে, 9 পাস যোগ্যতা সে ইন্টারমিডিয়েট পাস করেছে, এরকম একটা অবস্থা। এরকম করে শিক্ষা ব্যবস্থাটাকে এটা হচ্ছে যে কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্টের একটা স্বতঃসিদ্ধ এটা নিয়ম, এটা গবেষণায় পাওয়া যাচ্ছে যে এই পদ্ধতিটা তারা অবলম্বন করে মানুষকে খুশি রাখার জন্য। কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় খুশি রাখতে গিয়ে তো যদি মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়, হ্যাঁ সেটা তো দেয়া হয়েছে, ভবিষ্যৎটা কি হবে? হ্যাঁ সেটা তো দেয়া হয়েছে। এটার ভবিষ্যৎ হচ্ছে যে আপনি এমন একটা প্রজন্ম পাবেন, যে প্রজন্মটা মানে আপনার যেটা যোগ্য না, সে সেরকম একটা যোগ্যতা নিয়ে সে বের হয়েছে, সে চাকরি পাচ্ছে না, সে ইন্টারন্যাশনালি কোথাও কম্পিট করতে পারছে না। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের প্রজন্ম যারা, আমরা যখন ছোট ছিলাম, ওই কলেজগুলো থেকে যে বিএ পাস করতো, আপনি খেয়াল করেন যে পাস করতো 15%, 10%, 20% এরকম। এবং আমরা ছোটকালে শুনেছিলাম যে বিএ পাস করা মানে সে অনেক যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। দেখতে যেত গ্রামে, হ্যাঁ দেখতে যেত অনেক গ্রামে। আগের কথা হ্যাঁ, এগুলো। এবং সত্যিকার অর্থেই তখন আমরা বুঝেছিলাম যে বিএ পাস করে তার বাংলা, ইংরেজি সহ অন্যান্য যে দক্ষতা সবগুলো মিলে আসলেই তারা এক্সট্রা অর্ডিনারি ছিল সেই সময়। এখন কিন্তু আমরা ওটা শুনি না। এখন কিন্তু আপনি দেখবেন যে কলেজগুলোতে বিএ পাসের কোনো গুরুত্ব নেই। এবং আজকে প্ল্যানিং অ্যাডভাইজার, সেটা আপনি বললেন, এটা সুন্দরভাবে উনি ব্যাখ্যা করলেন ওনার বক্তৃতায়, প্রফেসর রাশেদার মাহমুদ তিতুমির। উনি বললেন যে বাংলাদেশের যে কলেজ এডুকেশনটা আছে, কলেজ এডুকেশন হচ্ছে ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট তৈরি করে দিবে, স্কুল হচ্ছে কলেজের জন্য তৈরি করে দিবে, প্রাইমারি স্কুল হচ্ছে হাই স্কুলের জন্য তৈরি করে দিবে, কিন্তু কোনোটাও কারোর জন্য তৈরি করতে পারছে না। মানে এমন গ্রাজুয়েট তৈরি করতে দিচ্ছে যারা ইউনিভার্সিটির জন্য ফিট না, এরকম। জি, তো এই অবস্থাটা তৈরি হয়েছে, একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এখন এইখানে একটা ব্যাপক ভিত্তিক সংস্কার দরকার। এবং সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে, অনেকেই আপনার আমরা গার্ডিয়ানদেরকেও বলতে শুনছি যে আসলে প্রশ্নটা অনেক বেশি কঠিন হয়েছিল, বিশেষ করে গণিত এবং ইংরেজিতে। সেটা যদি আরেকটু সহজ হতো হয়তো রেজাল্টটা ভালো হতো, যদিও মানের দিক থেকে সেটা অবশ্যই খারাপ। এটার আমি একটু ব্যাখ্যা দেই। এই যে গার্ডিয়ানদের এই যে পারসেপশনটা, এটা বুঝে না বুঝে তারা বলতেছে, কারণ তারা দীর্ঘ 15 থেকে 18 বছর তারা এইরকম একটা ফলাফলের সাথে অভ্যস্ত ছিল আর কি, যে কিছু একটু হলেই A+ পেয়ে গেল একটা স্টুডেন্ট, বা এমনিতেই পাশ করে গেল, এরকম একটা ট্রেন্ডস তাদের মধ্যে তৈরি হয়েছে। মাইন্ডসেটটা 15 বছর এইভাবে তৈরি হয়েছে। হঠাৎ করে এটার মধ্যে একটা পরিবর্তন, এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে সবার মধ্যে, যার ফলে এটা তাদের একটা পরিবর্তনটাকে হঠাৎ করে গ্রহণ করা, এটা অনেকটা। ধন্যবাদ। আমরা একটু হাফিজউদ্দিন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রায় 30,402টি শিক্ষা প্রতিষ্ঠান এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। সেখানে 312টি প্রতিষ্ঠানের একটি ছাত্র বা ছাত্রীও সেখানে পাশ করেনি। এইটা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এটা কি শুধুই ছাত্র ছাত্রী যারা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন তাদেরই দোষ, নাকি সেখানে যারা শিক্ষক আছেন তাদেরও কিছুটা দায় থাকে বলে আপনার কাছে মনে হয়? একদম পাশই করবে না, হয়তো
A+ পেলো না বা একটু রেজাল্টটা খারাপ হলো, কিন্তু একদম পাশ করলো না 312টি শিক্ষা প্রতিষ্ঠান, কেউই পাশ করলো না। দেখবেন এটা কিন্তু নতুন না, বরাবরই আমরা খুঁজে পাই। এসএসসি রেজাল্ট দেয় 300, 400, 200 এরকম শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় যেখান যে থেকে প্রতিষ্ঠান একজন কেউই পাশ পাশ করে করে না। তাইলে আমাকে কিন্তু এগুলোর কারণ খুঁজে বের করতে হবে। তো আমরা যে এতগুলা শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান তো অনুমোদিত, কোনোটা কিন্তু অবৈধ কোনো শিক্ষা প্রতিষ্ঠান না। তার মানে হচ্ছে সরকার এগুলোকে অনুমোদন দিয়েছে, অনুমোদন দিয়ে বসে আছে। এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু একটা নজরদারির মধ্যে নিয়ে আসার দরকার আছে, একটা মনিটরিং আওতায় নিয়ে আসার দরকার আছে, যাতে করে সেখানে আদৌ লেখাপড়া শেখার পরিবেশ আছে কিনা, ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে কিনা, শিক্ষকরা শিক্ষাদানে নিয়োজিত কিনা, এবং এই যে একটা জব তার আওতায় নিয়ে আসা, যদি এই দায়িত্বগুলো পালন না করে তাহলে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এগুলো যদি করা হতো তাহলে যারা ব্যবস্থাপনায় ছিলেন, যারা শিক্ষাদানে ছিলেন, তারা সতর্ক থাকতো যে কোনো প্রকারই হোক কীভাবে ভালো পাঠদান করিয়ে তারপরে তাদেরকে কিভাবে এই যে পাশ করা উপযোগী করা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া যেত। আমার মনে হয় যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু রাষ্ট্রের বহু খরচ, সেই খরচ সরকারের পক্ষ থেকেও হয়, পরিবারের পক্ষ থেকে হয়, সমাজের পক্ষ থেকে হয়। এই যে খরচের রেজাল্ট আমরা পেলাম 0, তাহলে এটা কিন্তু একটা অপচয়। তো আমি মনে করি এই যে সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই আইনের আওতায় নিয়ে আসা দরকার। এবং এইগুলো যদি এই আইনের আওতায় নিয়ে আসা না হয়, দেখবেন যে এই কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আবার ফসকিয়ে দেখা যাবে কি তারা স্বাস্থ্যের আওতার বাইরে চলে গেছে। কেন চলে গেছে? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রত্যেকের কোনো কোনো কানেকশন থাকে, সেই কানেকশনের মধ্য দিয়ে নিজেকে কী করে তাকে এ থেকে উদ্ধার করে ফেলে। তো আমার মনে হয় আইন সবার ক্ষেত্রে সমান, এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে এটা মেনে আমাকে কিন্তু আইনের প্রয়োগ করতে হবে, যাতে করে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত হয়, শিক্ষার মান নিশ্চিত হয়। সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারিগর, এই সকল প্রতিষ্ঠান শিক্ষকরা তার মানে ধারক এবং বাহক। এই তারা যদি মূল ভূমিকায় অবতীর্ণ না হয়, ওই যে নামে শিক্ষাদানে নিজে থেকে অন্য কাজে লিপ্ত হয়ে থাকে, রাজনীতি, তারপরে অন্য পেশায় নিয়োজিত হয়। শিক্ষকরা আছেন, গ্রামেও তো এটা আছে যে শিক্ষকরা ক্লাস না নিয়ে তারা হয়তো বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে যাচ্ছে, রাজনীতি করছে, অন্য কাজে ব্যস্ত, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত, অথবা কৃষিকাজ করে। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, আমি যেহেতু একটা পেশায় নিয়োজিত, পেশায় পূর্ণ সময় দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে অনেকে এটাও বলে থাকেন যে বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে, সে বেতনটা এতটা অপ্রতুল যে সংসার চালানো যায় না, বা কষ্ট হয়, বাধ্য হয়ে অন্য কাজে। এই কথাটা প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে তাহলে এই সমস্যার এই যে মূল কারণ খুঁজে বের করতে হবে, মূল কারণ খুঁজে বের করে এইগুলো বিবেচনা নেওয়ার বিষয়। এটা তো পরে, এটা তো অবশ্যই আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। তার শিক্ষকদের সম্মানজনক বেতন, সম্মানজনক মর্যাদা, সম্মান। এখন গ্রামেগঞ্জে শিক্ষকদের দেখা হলে মাস্টার সাহেব মানে হচ্ছে কিন্তু শাব্দিক করতে খুব সুন্দর কথাটা, বাট ব্যবহারিক করতে অবহেলা। মাস্টার মানে একটা নেগলেক্টিং ওয়ার্ড। আমরা এই যে নেগলেক্টিং ওয়ার্ড এবং তাকে যথাযথ জায়গায় মর্যাদা প্রদান করা, সেগুলো কিন্তু আমাদের সমাজে নেই বললেই চলে। তো এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে আসবে যখন শিক্ষা সংস্কারের কথাটা যখন আপনি নিয়ে আসবেন, তখন আমি এই কথাগুলো বলতে চাই কীভাবে শিক্ষা সংস্কারটা হবে। এবং এই শিক্ষায় যদি আমল পরিবর্তন না নিয়ে আসা যায়, এবং আমাকে এই আমল পরিবর্তনের ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে এগুলো খুঁজে বের করতে হবে, শিক্ষাটা যুগোপযোগী কিনা। এবং আমরা কথা বলি শিক্ষার সাথে শিক্ষার মানের কথা বলি। কি মান? গুণগত মান। যে কোনো শিক্ষার গুণগত মানের 3টা পূর্ব শর্ত। এই 3টা পূর্ব শর্তের মধ্যে আমরা 3টা যদি আমি বলি, একটা হচ্ছে তার শিক্ষক, একটা হচ্ছে আমাদের সময় উপযোগী আমাদের কারিকুলাম আছে কিনা, অবকাঠামো আমাদের আছে কিনা। অবকাঠামো মানে কি বিল্ডিং শুধু তা না, আমাদের যে সায়েন্সের জন্য তাদের ল্যাব আছে কিনা, তারপরে আইটির জন্য তার আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, তারপরে এই যে আমাদের আইটির জন্য আপনার কম্পিউটার ল্যাব আছে কিনা। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা যাবে কি গ্রামে গঞ্জে আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাবেন এই ধরনের ফ্যাসিলিটিস নাই। তা এইগুলো ফ্যাসিলিটিস থাকবে না। অনেক ফ্যাসিলিটিস অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সেগুলো আবার ব্যবহারও করা হয় না, হয়তো সেখানে সেই শিক্ষক নেই যে কম্পিউটারে একজন ভালো শিক্ষক থাকবে। আমি পয়েন্ট আউট করি, জি, আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের সন্তানাদি আছে, তারা পড়াশোনা করে। দেখবেন যে আমাদের সন্তানরা যারা সায়েন্স গ্রুপের, তাদের দেখবেন যে প্র্যাকটিক্যাল আছে, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হায়ার ম্যাথ বলেন।
তো আমার এই যে ছেলে ক্লাস 10-এ পড়ে, তো ওর প্র্যাকটিক্যাল ওয়ার্ক করার কথা, 9 চলে গেছে, 10 চলে গেছে, এগুলো নাকি এমনি নাম্বার পাওয়া যায়। ছেলে কনভিন্স, স্যাররা বলছে এটাগুলো চিন্তা করার কোনো কারণ নয়, ফুল মার্কস এমনি আসে। তাহলে দেখেন, তাহলে আমার শিক্ষার এই মানটা কীভাবে মানে আমাদের এই যে নিশ্চিত হবে। আমার যে প্র্যাকটিক্যালগুলো আছে এগুলোকে প্র্যাকটিক্যালগুলো করাতে হবে, শেখাতে হবে, এর মধ্যে দিয়ে ওই বিষয়ে তার কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞানটা নিশ্চিত হবে। হচ্ছে হচ্ছে না তো। আমরা মনে করতেছি কি প্র্যাকটিক্যালগুলো এমনি নাম্বার পাওয়া যায়, একটা খাতা লিখে টিখে দিয়ে দিল, প্র্যাকটিক্যাল জমা দিয়ে দিল, বলে দিলে ভালো ছাত্র, সে নাম্বার পেয়ে গেল। ভালো ছাত্র এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট প্র্যাকটিক্যাল মার্কস, এই প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তাহলে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হবে, তার প্র্যাকটিস করতে হবে, তারপর তার আউটকাম সে শো করতে হবে, এর মধ্যে দিয়ে সে কি নম্বর পাবে, এটা আমি দেখি না। জি, আমরা একটা বিরতিতে যাব। তার আগে মেজবাউল আজম সওদাগর, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম একই কথা, যে শিক্ষকদের এখানে দায় আসলে কতটুকু? কারণ আমরা শিক্ষকদেরকে দেখি অনেক সময় ক্লাস না নিয়ে তারা বিভিন্ন রাজনীতি বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন। সেই ক্ষেত্রে বলেন যে তাদেরকে যে বেতন দেওয়া হয় সেটা খুবই কম, এই জন্য আমরা বিভিন্ন সময় আন্দোলনেও দেখি। এবং একই সঙ্গে এবারের যে রেজাল্ট খারাপের বিষয়ে যেটি বলা হচ্ছে, যে নিয়মিত পড়াশোনা না করার একটা অন্যতম যেমন কারণ আছে, একই সাথে নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং শিক্ষার্থীদের এটার সঙ্গে মানিয়ে না নিতে পারাও একটা বড় কারণ। আমার যে প্রশ্নটি সরাসরি, যে শিক্ষকদের ভূমিকাটা আপনি কেমন দেখেন এই রেজাল্ট খারাপ হওয়ার পেছনে? প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। মেজবাউল আজম সওদাগর, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে শিক্ষকদের দায় আসলে কতটুকু, তাদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা সেগুলো আসলে কতটুকু হয়, এই বিষয়গুলো আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? জি, শিক্ষকের দায় অস্বীকার করা যাবে না। আপনি যে স্কুলগুলোর দিকে তাকান, তাহলে আপনি দেখবেন আমাদের সবার বাচ্চা কাছে স্কুলে পড়ে, আপনি দেখবেন যে স্কুলগুলোতে মানে ছাত্ররা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মানে গৃহশিক্ষক নির্ভর, যেটাকে প্রাইভেট বলি আমরা। মানে গৃহশিক্ষক যদি আমি না দেই, প্রাইভেট যদি না পড়াই ছাত্রদেরকে, টিচারদেরকে এটাতে করে না দেই, তাহলে ওখানে রেজাল্টও ভালো হচ্ছে না, ওর পড়াশোনার গতিও ভালো হচ্ছে না। এবং এটার জন্য আমি এককভাবে শিক্ষকদেরকে যে দায় দিব তা না, এর সাথে সিস্টেমের একটা সম্পর্ক আছে। মানে আমরা আসলে আমাদের যে স্কুলিং সিস্টেমটা, এই সিস্টেমটাকে আসলে এখনো ডেভেলপ করতে পারিনি। সত্যিকার অর্থে যদি বলেন, তাহলে বাংলাদেশে আমরা ভালো কোনো স্কুল কিন্তু এখনো তৈরি করতে পারিনি। আপনি যে দেখেন যে বিভিন্ন স্কুলে ভালো রেজাল্ট হচ্ছে, কোনো স্কুলে ভালো A+ পাচ্ছে, এগুলো তো প্রত্যেকটাই কিন্তু ওই বাবা মা আর গৃহশিক্ষকের অবদান। আপনি গৃহশিক্ষক না দিয়ে, প্রাইভেট টিউশন না দিয়ে একটা বাচ্চাকে স্কুলের উপর ছেড়ে দেন, তারপর ওই বাচ্চাটার রেজাল্টটা কী হয় আপনি একবার এক্সপেরিমেন্টাল নলেজ পেয়ে যাবেন। এর সাথে সিস্টেমের একটা সম্পর্ক আছে। এই সিস্টেমটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে, এটা সবাই মেনে নিয়েছে, প্রতিষ্ঠান ওইভাবে চলছে। এবং এই স্কুলগুলোতে এত বেশি পরিমাণ ছাত্র, ওইখানে স্যার এসে ক্লাস নিলেন, চলে গেলেন, কিছুটা দিলেন, দেখা যাচ্ছে যে ছাত্ররা যে পড়বে পড়াশোনাটা পুরো বাসায় চাপিয়ে দিলেন তিনি। এবং বাসায় কিন্তু তার বাবা হোক, মা হোক, তার গৃহশিক্ষকের সাথে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে বাচ্চাকে প্রিপেয়ার করানো হচ্ছে। এই সত্যটা কেউ অস্বীকার করতে পারবে না। তো এখানে যতটা না শিক্ষকের দায় আছে, পাশাপাশি আমাদের সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করেছে, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। মানে টিউশন যেন দিতে না হয় বাসায়, বাচ্চা স্কুলেই সব কিছু শিখে আসবে। এবং এই দেশে আমরা উন্নত দেশে, সেটা কি সম্ভব আসলে আমাদের এখানে? এবং এটা কার্যকর করতে কতদিন লাগবে আপনার কাছে? এটার জন্য একবারে আপনাকে, কারণ বর্তমান শিক্ষামন্ত্রী তো চাচ্ছেন ভালো কিছু করতে, চেষ্টা করছেন। হ্যাঁ, এটার জন্য আপনাকে শিক্ষকদের সুযোগ সুবিধা আপনাকে ডেফিনেটলি বাড়াতে হবে, শিক্ষকদের মর্যাদা দিতে হবে। প্রফেসর হাফিজ যেটা বললেন, যে ওই যে মাস্টার, গ্রামে মাস্টার বলে মানে গ্রামের একটা ইগনোরড একটা সোসাইটি, এরকম একটা ভাবসাব তৈরি হয়েছে। আর ফ্যাসিস্ট আমলে তো আমলাতন্ত্রকে একেবারে মাথায় তোলা হয়েছে। একজন আমলা মানে তাকে গ্রামের মানুষ মানে মধ্যে এই পারসেপশন ডেভেলপ করা হয়েছে, আমলাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, আর যত বঞ্চিত করা হয়েছে সেটা শিক্ষকদেরকে। এটা করার মধ্যে দিয়ে এমন একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে এগুলো কোনো কাজে লাগে না। এগুলো এই জায়গাটা থেকে বের হয়ে আসছে। তাদের শিক্ষকদেরকে মর্যাদা দিতে হবে এবং তাদের
ভালো মর্যাদা সম্পন্ন জীবনযাপনের জন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার এগুলো স্কুল শিক্ষকদেরকে দিতে হবে। দিলে তারপরে আপনি সিস্টেম ডেভেলপ করতে পারবেন, কিন্তু এগুলো না করে আপনি সিস্টেমে হাত দিলে আপনি কোনো বেনিফিট পাবেন না। তো এই সিস্টেমগুলো তো এই সিস্টেমগুলো যেন না চলে, এই যে কোচিংয়ের কথা বলছিলেন, আমরা তো এর আগেও দেখেছি, এখনও দেখছি যে কোচিং সেন্টারগুলো যেন না চালানো যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিভিন্ন রকমের সরকারি আইন আছে, নিয়ম আছে। কোচিং সেন্টারটাকে হঠাৎ করে আপনি বন্ধ করে দিবেন, এটা ভালো কোনো ফলাফল দেবে না। আগে প্রথমে আপনাকে মেইন জায়গাটাতে হাত দিতে হবে। আপনি এখানে স্কুলের সিস্টেম চেঞ্জ না করে কোচিং সেন্টার বন্ধ করে আপনি কি করবেন? স্কুলের যে যে কাজটা হচ্ছে এইটার ফলাফল হিসাবে কোচিং সেন্টারের জন্ম হয়েছে। তো আপনি এইখানে আগে সিস্টেমটাকে পরিবর্তন এনে তারপরে আপনি কোচিং সেন্টার থাকলে তো আমি কোনো অসুবিধা দেখি না, কোচিং সেন্টার থাক না, জি, ওখানে তো শেখে ছাত্ররা। কিন্তু আপনি কথা হচ্ছে যে স্কুলের দায়িত্ব স্কুলের পড়াটা স্কুলেই যেন শেষ করতে পারে, এরপরে সেটাই হচ্ছে- ওইটা এডিশনাল। জি জি, আমি একটু শুনে আসি হাফিজউদ্দিন ভুঁইয়া আপনার কাছ থেকে। তার আগে আপনাকে একটু বলি, শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন এই রেজাল্ট হওয়ার পরে, যে আমি অনুভব করতে পারি এই সময়টা তোমাদের জন্য কত কষ্টকর, আমি নিজেও তোমাদের এই কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি, মানে যারা রেজাল্ট খারাপ করেছে তাদের বিষয় বলেছে। আমরা একটু যদি শুনি হাফিজউদ্দিন ভুঁইয়া, যে এই যে সিস্টেমের কথাটি উনি বলছিলেন, এই সিস্টেমটা আসলে পরিবর্তন কিভাবে করা যেতে পারে বা কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন যে সরকারের পদক্ষেপগুলো নেওয়া উচিত? প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করলেন, আমরা দেখলাম গতকাল যখন ফলাফল প্রকাশিত হলো, আমরা অনেক উচ্ছ্বাস আনন্দ দেখেছি। তার অন্ধকারে কিন্তু তার অন্তরালে আবার আরেকটি গ্রুপ ছিল যাদের কষ্টের দিন চলে গেছে। তো প্রায় দেখলাম হিসাব করে প্রায় 18 লাখের অধিক পরীক্ষায় অংশ নিয়েছিল, 11 লাখের অধিক পাশ করেছে, প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল করেছে। দেখেন, 7 লাখ শিক্ষার্থী ফেল করেছে আর 11 লাখের মতো পাশ করেছে, তার একটা বিশাল একটি অংশ কিন্তু কষ্টের দিন। মানে তার পাড়া প্রতিবেশী যারা বন্ধু বান্ধব আছে সবাই আনন্দে মাতোয়ারা, আর তারা আছে মানে কারোর সামনে মুখ দেখাবে সেই পরিবেশ তাদের ছিল না। শুধু তারা না, তাদের পরিবার। এবং দেখেন, আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি এই যে আমাদের শিক্ষার যে কারিকুলামে তৈরি করা আমাদের যে মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়নের যে ফলাফলের যে গ্রেডিং সিস্টেম, কিছু হলেই যদি আমার ছেলে বা মেয়ে যদি 5 না পায়, আমাদের মন সবার খুব খারাপ। মানে আমরা হয়ে গেছি যেভাবেই হোক আমার ছেলে বা মেয়ে 5 পাওয়া মানে হচ্ছে আমি বেশ মানে সমুদ্র জয় করে ফেললাম। এবং এই যে আমরা আমাদের যারা শিক্ষার্থী, আমাদের সন্তান, তাদের উপর কিন্তু একটা চাপের মধ্যে আমরা রাখছি, শিখুক, জানুক, অথবা তাদের যে সৃজনশীলতার মেধার বিকশিত হোক, এই প্রক্রিয়া। আপনি সিস্টেমের কথা বলছিলেন, যে সিস্টেমটা কি, অর্থাৎ ওই যে আমাদের যে আজকের যিনি সহ আলোচক উনি যে কথাটি বললেন, যে আমাদের এই এমন একটা সিস্টেম উদ্ভাবন করতে হবে, এমনভাবে উদ্ধার করতে হবে যাতে করে আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আনন্দের উৎস হিসেবে খুঁজে পায়, আনন্দের সাথে পড়াশোনা করা। তো আমরা খেয়াল করব, স্কুল ইদানিংকালে আমি খেয়াল করলাম আমাদের সন্তানরা স্কুলে যেতে চায় না। কেন যেতে চায় না? এরা মনে করি কি শিক্ষকরা যা পড়াচ্ছেন এই যে ইউটিউবে সার্চ দিলে, তারপর হচ্ছে গুগলে সার্চ দিলে সব পাওয়া যায়, তারা আমার স্কুলে যাওয়া দরকার কি? শুধু খালি আমি পড়ালাম এটাই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ না। অর্থাৎ আমার এই স্কুলের পরিবেশটা হবে, শিক্ষাদান ব্যবস্থাটি হবে। দেখেন, একটা দিক বলি, আমি অনেক জানি, আমি শিক্ষক, আমি শিক্ষাদানে কতটুকু সক্ষম। টিচিং মেথোডলজি আছে, কিন্তু যে টিচিং মেথোডলজির মধ্য দিয়ে আমাকে কিন্তু এমন কৌশলীয় হইতে হবে যাতে করে আমি এটা তো শেখাবে শিক্ষকদেরকে, যারা এই যে বিদ্যালয়ের শিক্ষক, সেই প্রশিক্ষণটা আমি প্রশ্ন করেছিলাম যে এই প্রশিক্ষণটা ঠিকমতো হয় কিনা, নাম কষতে হয়, এই খাতে বরাদ্দ থাকে, এই যে বেচে পর বেচ প্রশিক্ষণ নিয়ে যায়, কাগজে কলম দেখানো হয় আমাদের এই বরাদ্দ এইভাবে খরচ হয়েছে। সত্যিকার অর্থে এর আউটকামটা কি, তারা কি আসলে ওই টিচিং মেথোডলজিতে তারা পারঙ্গম হয়েছে কিনা, অর্থাৎ শিক্ষাদানের কৌশল তারা রপ্ত করেছে কিনা, যার মধ্য দিয়ে তার শিক্ষার্থীরা আকৃষ্ট হবে। অর্থাৎ আমি একটা জিনিস বুঝি, আমি আমার ছাত্রদেরকে আমি বোঝাতে সক্ষম কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি জ্ঞানী হওয়া মানেই হচ্ছে আমি কিন্তু শিক্ষাদানে ওকে বোঝাতে সক্ষম, সেটা কিন্তু না। সুতরাং এই কৌশল একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাকে কিন্তু এটা রপ্ত করাতে হবে। এবং আমাদের দেখেন, যত বাংলাদেশে বলেন সারা বিশ্বে বলে যত পেশা আছে, শিক্ষকতা একমাত্র পেশা যেটা হয় একদম মেধা নির্ভর। এবং মেধা নির্ভর হিসাবে আমি যে শিক্ষকদেরকে আমি রিক্রুট করি, এর বিপরীতে আমাকে তাকে পেমেন্ট দিতে হবে।
তার যে বললাম আমাদের তার যে বেতন ভাতাদি, তারপরে তার সুযোগ সুবিধা, সাথে তার সম্মান। সমাজে যখনই পরিচয় হয় উনি একজন শিক্ষক আর উনি একজন যে পুলিশ কর্মকর্তা, যে প্রশাসনিক কর্মকর্তা, আমাদের চোখে নজর যায় ওই যে প্রশাসনিক কর্মকর্তা একজন, পুলিশের কর্মকর্তার দিকে একজন নজর যায়, শিক্ষকদের কাছে আমরা একটু নিচু চোখে দেখি। তাইলে আমাদের রাষ্ট্রীয় এই বিষয়গুলোর একটা আমূল পরিবর্তন আসলে নিয়ে আসতে দরকার। হবে। আমি পাশে একটু ছোট্ট করে বলতে চাই, যেমনটি উনি শেয়ার করছিলেন আমাদের সঙ্গে, এই যে আমরা জিপিএ 5 এটা পেতেই হবে, পেলেই সাকসেস, কিন্তু আমরা তো এমনটাও দেখছি যে জিপিএ 5 পাচ্ছেন অনেকেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যাচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েই দেখা যাচ্ছে যে যারা অতীতে 5 পেয়েছে এসএসসি বা ইন্টারমিডিয়েটে, তারা ভালো বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেনি। এই যে মানে লেখাপড়ার মধ্যে যে একটা বিশাল গ্যাপ, শুধু রেজাল্টটা ভালো করলাম কিন্তু ভালো জানলাম না, পড়লাম না, এই বিষয়গুলো তো আমি তুলেছিলাম। শুরুতে আমি কথাটা বলেছিলাম যে আমরা কিন্তু ওই যে ফলাফল নির্ভর, অর্থাৎ জিপিএ 5 পেলাম মানে আমি সকল কিছু জয় করে ফেললাম। দেখেন যখন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো হয়, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেই পরীক্ষায় মেধা যাচাইয়ের একটা সুযোগ আছে কিন্তু। আর এখানে কিন্তু একটা জেনারেল একটা এক্সামিনেশন, আমি যে যত পাইলাম তাতে কিন্তু কম্পিটিটিভ কথা বলা যাবে না। কম্পিটিশন হচ্ছে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা, সীমিত আসন, অনেক মেধাবী, সুতরাং আমার কাজই হচ্ছে এগুলোকে যত কমিয়ে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, অর্থাৎ এগুলোকে ফেল করানো যায়। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে প্রধান যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে আমাদের ভর্তি পরীক্ষার যে প্রশ্নের যে ধরন, সেই ধরন বলে দেয়, এর দ্বারা আমরা কিন্তু মেধা যাচাইয়ের একটা সুযোগ তৈরি হয় এবং সবগুলা প্রশ্নপত্র দেখবে খুব স্ট্যান্ডার্ড। এবং এতে যদি তারা উত্তীর্ণ না হয়, বুঝতে হবে আমার রেজাল্ট দিয়ে আমার উত্তীর্ণ হওয়ার সুযোগ নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবো অনেক স্টুডেন্ট জিপিএ 5 না, কিন্তু তারা ভালো করেছে। এটা কিন্তু বাস্তব প্রমাণ। জি, ধন্যবাদ আপনাকে। রেজাল্ট মানে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আবারও বিরতি থেকে এসে আমরা সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলতে চাই মেজবাউল আজম সওদাগর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলবো। আলোচনা হচ্ছে বিভিন্ন রকম। 1991 সালের পর দীর্ঘ বিরতির পর 20 আগস্ট, আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হবে বা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কেমন আশা করছেন এতদিন পর, যদিও আমরা দেখলাম যে বিরোধী দলীয় জোট থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে সেখানে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপি থেকে এখনো কাউকে ডিক্লারেশন করা হয়নি। একটু ছোট করে জানতে চাই। জি, ধন্যবাদ। এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা একটা বিউটি, যে এখানে প্রেসিডেন্ট পার্লামেন্ট মেম্বারদের, আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট মেম্বারদের ভোটে তিনি নির্বাচিত হন। তবে এটা কমপ্লিটলি এটা একটা ভোট। ইলেকশন কমিশন ঠিক অন্যান্য ভোটগুলো যেভাবে আয়োজন করে বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে, এই ভোটটাও ঠিক সেভাবে আয়োজিত হবে। তবে পার্লামেন্টারি ডেমোক্রেসির কিছু রীতিনীতি আছে। রীতিনীতি বলতে এখানে আপনার দলীয় যে সিদ্ধান্ত, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দলীয় সিদ্ধান্ত ইজ ভেরি ভাইটাল। যে দলটি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে বা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে রয়েছে, মূলত এখানে সে দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ইন এডিশন বাংলাদেশের সংবিধানে আরেকটা এক্সট্রা বিধান রয়েছে, যেটা 70 অনুচ্ছেদ, আপনি জানেন, যে দলের বাইরে এখানে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না। আজকে এটা হুইপও বলেছেন সংবাদ সম্মেলনে। আর পাশাপাশি এই নির্বাচনটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওপেন ব্যালট, অর্থাৎ যারা ভোট দিবেন তারা সবাই তার নাম লিখবেন, তারপরে তার নাম লিখবেন, তারপরে তার আসন এবং এই যে নাম্বারগুলো আছে, হ্যাঁ, সে সব কিছু তারা লিখে ওপেন ব্যালটে তারা ভোট দিবেন। সুতরাং ভোটটা হচ্ছে অনেকটা ভোটটা কেমন হবে পুরোটাই নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপরে। তো এই নির্বাচনটা অনেকটা আপনি বলতে পারেন যে একটা আলংকারিক, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা অলংকার, একটা সৌন্দর্য হিসেবে এই নির্বাচনটাকে দেখা হয়। এবং এখানে দেখছেন যে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে, মানে এর আগে বিরোধী দল বলতে কিছু ছিল না, যার ফলে কোনো প্রার্থীও ছিল না। ঠিক আছে, তো
যার ফলে এবার একটা বিরোধী দল হয়েছে, বিরোধী দল থেকে একজন প্রার্থী দিয়েছে, তিনি জানেন যে তিনি কিন্তু নির্বাচিত হবেন না। যেহেতু এই যে 70 অনুচ্ছেদের কথা আপনি বললেন, সেখানে দলের বাইরে যেহেতু যাওয়া যাবে না, সেই ক্ষেত্রে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, বিএনপি থেকে নির্বাচিত হবে। তাহলে বিরোধী দল থেকে যে মনোনয়নটা দিল, এটা মানে কি কারণে দেওয়া হলো বলে মনে হয়? এটা বিরোধী দল দেখাতে চাইছেন যে দে আর প্র্যাকটিসিং ডেমোক্রেসি, নাম্বার 1। নাম্বার 2, এটা সবার জন্য একটা মেসেজ যে এটা একটা ডেমোক্রেটিক স্টেট, এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির রুলস মেনে সব কিছু হচ্ছে, এটা একটা। আর প্রধানত যে বিষয়টা তারা দেখাতে চাচ্ছেন, যে বিরোধী দল দেখাতে চাচ্ছে যে তাদেরও প্রেসিডেন্ট ইলেকশনে ক্যান্ডিডেচার তারা দিচ্ছে এবং উপযুক্ত ক্যান্ডিডেট তাদের রয়েছে, যোগ্য ব্যক্তি তাদের রয়েছে, এটা তারা দেখাতে চাইছেন। মূলত এই তিনটে, আর বাকিগুলো সব আলংকারিক অর্থে সবকিছু পরিচালিত। ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন ভূঁইয়া, যদি একটু আপনার কাছ থেকে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একটু জানতে চাই। সিম্পল বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন অ্যাজ পার কনস্টিটিউশন, বাংলাদেশ কনস্টিটিউশন আছে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে। অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক দায়িত্ব যে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত করা। তো সেই অনুযায়ী তারা যে তফসিল ঘোষণা করেছে, এবং একইভাবে সাংবিধানিক বিরোধী দল আছে, সরকারি দল আছে। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে রাজনৈতিক দল, তারা এখন ক্ষমতায়, যেহেতু ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন। সুতরাং মনে করেছে সরকারি দল পাশাপাশি যে বিরোধী দল আছে তারা স্ট্রেংথ দেখাতে চায়, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ডেমোক্রেসি যে প্র্যাকটিস। ধরেন সরকারি দল জানে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা দিলে হয়ে যাবে। এবার যে হয়ে যেত, তাহলে যে এই ডেমোক্রেসি যে প্র্যাকটিস ইন প্র্যাকটিক্যাল, এটা কিন্তু মানে বোঝা যেত না। এবং এটা ওই যে কথাটি বললেন আমার সহ আলোচক, যেটা কিন্তু ওপেন একটা ইলেকশন, ওপেন। হ্যাঁ, এবং সেখানে গণমাধ্যমের উপস্থিতিতে, গোপনীয় না, গণমাধ্যমের সবাই ভোট দিই গোপনে। লাইভ আর টেলিকাস্ট হবে সেখানে, এখানে হচ্ছে প্রকাশ্যের। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে আমাদের যে আমার অধিকারকে নির্ধারণ করে দেশে হচ্ছে 70 অনুচ্ছেদ বলে দিয়েছে। আমার যে রাজনৈতিক দলের যে সিদ্ধান্ত, এই ক্ষেত্রে আমাকে বাইরে যাওয়া বাধ্য। তো এই বাধ্য হয়ে আপনি যে কথাটি বললেন, মানে সরকারি দল জানে সে যাকে মনোনয়ন দিবে সে নিশ্চিত। তারপর কেন যেহেতু বাইরে ভোট দেওয়ার সুযোগ নাই, তাতে কি ডেমোক্রেসি প্র্যাকটিসটা হোক না। আমি তো মনে করি খুব সুন্দর হবে এবং খুব অংশগ্রহণমূলক হবে। অংশগ্রহণমূলক হলে যেটা হবে, যেটা এতে করে আমাদের এই যে আমরা যেমন তৃণমূল পর্যায়ে আমরা গণতন্ত্রের চর্চা করছি, ভোটিংয়ের প্র্যাকটিস করছি, ঠিক একইভাবে সংসদে একটা প্র্যাকটিস হচ্ছে। এটা তো সারা দেশ বিশ্ব জানবে, দেখবে, এবং এটা একটা উদাহরণ হোক। এবং এতে করে কেন বিরোধী দল প্রার্থী দিল, এটা আমাদের ভাবার কোনো প্রয়োজন নাই। বরংস আমরা এটা ভাবি, এইভাবে আমরা নিশ্চিত হই যে বরংস এই সরকার এবং বিরোধী দল তার অবস্থান তার পক্ষ থেকে জানান দিচ্ছে, এবং এর প্রেক্ষিতে একটা ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে। জি, আমরা বিরোধী দলের যিনি মনোনয়ন পেয়েছেন, আমরা তো তার নাম জানতে পেরেছি। এখনো বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, যদিও গণমাধ্যমে বিভিন্ন নাম আসছে বিভিন্ন সময়, আমরা এখনো মানে একদম সরকারিভাবে বা ওই দলের পক্ষ থেকে এখন আমরা কোনো কিছু যেহেতু জানতে পারিনি, আমরা সেই জন্য নামটা আমি জানতেও চাচ্ছি না। আমি আরেকটি প্রশ্ন একটু করতে চাই। তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইন্ডিয়া থেকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটি আজকে বলেছেন, এবং এটা নিয়েও কথা হচ্ছে যে আসলে তিনি, কেউ বলছেন তিনি যাবেন, কেউ বলছে যাবেন না। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে প্রধানমন্ত্রী কি করবেন বলে আপনার কাছে মনে হয় এই সময়? আচ্ছা, দুটো সফরের বিষয়ে দুটো আমন্ত্রণের কথা বলা হচ্ছে, এটা একটু পরিষ্কার করতে চাই। প্রথম আমন্ত্রণটা হচ্ছে প্রধানমন্ত্রী যেদিন শপথ নেন, শপথ নেয়ার পরে একটা অভিনন্দন বার্তা তাকে পাঠানো হয়েছিল। সম্ভবত সেই অভিনন্দন যে লেটারটা ছিল, সেখানে সফরের একটা আমন্ত্রণ জানানো হয়েছিল ফরমাল। আর দ্বিতীয়টা যেটা আমন্ত্রণ জানানো হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এটি একটা ডিপ্লোম্যাটিক্যালি এটা একটা বড় ধরনের একটা ত্রুটি আমরা বলতে পারি। এবং এই ডিপ্লোম্যাটিক্যালি যখন এই ঘটনাগুলো, ছোট ছোট ঘটনাগুলো ঘটে, একটা শব্দের মারপ্যাচ, এর ভিতরে অনেক কিছু নিহিত থাকে। তো সেটি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এগুলো বিবেচনা করছে, বা যে কোনো দেশের প্রিমিয়ার
যে কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন কোথাও সফরে টফরে যায়, এই শাব্দিক মারপ্যাচগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি এগুলো বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশ সরকারও ঠিক তাই করছে। সুতরাং যেভাবে বলা হচ্ছে যে 2বার আমন্ত্রণ জানানো হচ্ছে, মোটেও বিষয়টা তেমন সিগনিফিকেন্ট নয় যে ওইভাবে 2বার আমন্ত্রণ জানানো হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যখন কোনো প্রাইম মিনিস্টার আরেকটা দেশের সফরে যাবেন এবং সেই সফরটা কেমন দেখেন, বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো দ্বিপাক্ষিক প্রবলেম রয়েছে এবং রিসেন্টলি একটা উষ্ণতার সম্পর্ক বাংলাদেশের সাথে নাই। তাহলে এই মুহূর্তে যদি একজন প্রাইম মিনিস্টার আরেকটা দেশ সফর করে, তাহলে তার প্রথম শর্তটাই হচ্ছে সফরের পূর্বে তাকে একটা পরিবেশ তৈরি করতে হবে। ভারতের হাই কমিশনার কিন্তু দেখা করেছেন একদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বলেছেন যদি একসঙ্গে 2 প্রধানমন্ত্রী বসে তাহলে অনেক কিছুই সমাধান হয়ে যাবে। আমি একেবারে গত দিনেও একটা 71 টিভিতে একটা সাক্ষাৎকারে আমি বলেছি যে এই কথাটা ডিপ্লোম্যাটিক্যালি এই কথাটা মোটেও কোনো গ্রহণযোগ্য কোনো কথা নয়। কারণ হচ্ছে যে 2 প্রধানমন্ত্রী বসলেই সব সমাধান হয়ে যাবে, এই কথাটা যারা আন্তর্জাতিক সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা এই কথাটার সাথে একমত হবেন না। কেন হবেন না সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর সফরের পূর্বে আগে পরিবেশ তৈরি করতে হবে। এখন আমরা যদি পরিবেশ তৈরি করা হচ্ছে কিনা সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই কয়েকদিন আগে মানে ব্যাপকভাবে বাংলাদেশের বর্ডারের চতুর্দিক থেকে পুশ ইন করা হচ্ছিল এবং বাংলাদেশ গভর্নমেন্ট বারবার রিকোয়েস্ট করছিল যে পুশ ইন কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো পদ্ধতি নয় যদি এক দেশের কোনো নাগরিক অন্য দেশে গিয়ে অবৈধভাবে বসবাস করে। তো লেজিটিমেট যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অনুসরণ করে আলোচনা করে তাদেরকে বৈধ উপায়ে ফেরত পাঠানো হোক। বাংলাদেশ সরকার বারবার কিন্তু এই সরকার এটা রিকোয়েস্ট করেছিল, কিন্তু ভারত সরকার কোনো কর্ণপাত করেনি। নাম্বার 2, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তিনি পলায়নকৃত একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাকে বাংলাদেশ সরকার বারবার রিকোয়েস্ট করেছে তাকে যেন কোনো রাজনৈতিক জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ এটা পর্যালোচনা করছে ভারত। এটা কি নতুন করে একটু কূটনৈতিক কথা? এটি তারা 2 বছর থেকে বলছে। বাংলাদেশ সরকার অনেক দিন আগে চিঠি পাঠিয়েছে, এটা পর্যালোচনার জন্য 2 মাস লাগে না। এটা একটি কূটনৈতিক কথা। জি, যদিও শেখ হাসিনা নিজেও মানে এটাকে মানে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় যে ডিলি ডালি পলিসি আর কি। হ্যাঁ, মানে সময় ক্ষেপণ করে এভাবে চলতেই থাকবে। আমরা একটু হাফিজউদ্দিন ভাই আপনার কাছ থেকে শুনে আসতে চাই যে 2টি আমন্ত্রণ পত্রই দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে যাওয়ার জন্য। সেই বিষয়গুলো নিয়ে যাওয়ার বিষয়েও অনেকেই বলছেন যে যাওয়া উচিত এবং অনেকেই বলছেন যে না, এই আমন্ত্রণ বা এইভাবে যাওয়াটা, ইন্ডিয়াতে যাওয়াটা উচিত হবে না। আপনি একটু বিশ্লেষণ জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমেই বলবো 2 দেশের সম্পর্ক, আমরা দীর্ঘ সময় আমরা এই সম্পর্কটা যদি আমরা পর্যালোচনা করি, আমরা খেয়াল করব সম্পর্কটা 2 দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা যদি খেয়াল করি সম্পর্কটা ছিল একটি রাজনৈতিক দল এবং একটি পরিবারের সাথে সম্পর্ক, যা আমাদের বাংলাদেশের জনগণকে মানে বলছেন যে ভারতীয় সরকার বাংলাদেশের একটি রাজনৈতিক দল বা একটি পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল। আমি তাই মনে করি আর কি। তো এতে করে হয় কি যে যখন দীর্ঘদিন ধরে দেখেন এর ফলে কি হলো, বাংলাদেশে একটা ভারত বিরোধী, সরকার বিরোধী একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করে, বাস্তবতা, যা দীর্ঘদিন ধরে সময় ধরে এটা চলে আসছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে বলেন একটা আমন্ত্রণ জানিয়েছে, ধরেন এই যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, তাহলে এই আমন্ত্রণ জানানোর আগের কিছু ঘটনা আছে। সেই ঘটনাটা আসলে এই আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এটা অনুকূল পরিবেশের পরিবর্তে প্রতিকূল একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। তাইলে প্রতিকূল পরিবেশ তৈরি করে আমি যদি বলি আপনি আসেন, এটা আসলে এটা সাপোর্ট করে না। 2 নম্বর কথা, আপনি আরেকটা কথা বলছেন যে ওই যে কিনা ভারতীয় হাইকমিশনার বলছে যে 2 প্রধানমন্ত্রী বসলে অনেক কিছুই সমাধান হয়ে যায়। আসলে কথাটা হচ্ছে কি, প্রধানমন্ত্রীরা বসে আনুষ্ঠানিকতার অংশ হিসাবে, এর আগেই অনেক মানে আলোচনা তার আগেই হয়ে যায়, আলোচনা সকল আলোচনা কূটনৈতিক পর্যায়ে আলোচনাগুলো সেটেল হয়ে তারপরে প্রধানমন্ত্রীরা বসে মূলত আনুষ্ঠানিকতার অংশ হিসাবে। সুতরাং আমাদের এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে আসলে এটা কিন্তু সমমর্যাদার সম অংশগ্রহণ একটি সম্পর্ক। 2টা দেশ স্বাধীন এবং সেই স্বাধীনতার সেই সম্মান বোধ যদি বজায় না রেখে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই আমন্ত্রণ রক্ষা করা কোন একটি রাষ্ট্রের, কিন্তু না বসলে কি, আলোচনা না হলে কি কোনো কিছু সমাধান সম্ভব? তাহলে এটা ডিপ্লোম্যাটিক পর্যায়ে এটা আগে এটা পরিবেশটা তৈরি করতে হবে। আমাদের অনেকগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো আমাদের সব আলোচক বললেন, অনেকগুলো পশ্চিম ইস্যু আছে, আমাদের অনেক অমীমাংসিত ইস্যু আছে। এই ইস্যুকে কেন্দ্র করে ইভেন সর্বশেষ যে ইস্যু সেটা হচ্ছে আমাদের যে পলাতক
আমাদের যে দণ্ডপ্রাপ্ত একজন আসামি আছেন, মানে এই যে দণ্ডপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ আইনও কিন্তু আছে এবং অনেকেই আছেন সেখানে দণ্ডপ্রাপ্ত, এবং অনেকেই আছে। হাদি হত্যা মামলার যে আসামি তারাও সহ সেখানে আরো গ্রেফতার আসামি আছেন, আরো আসামি। কিন্তু এই যে ধরেন এইগুলো কি আসলে আমরা এই আইন কি প্রয়োগ হতে আমরা দেখছি, অথবা এর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা কি ভারতকে ওইভাবে রেসপন্স আমরা দেখেছি? উত্তরটা তো আমরা বলতে পারি যে এখন আমরা ওই রকম একটা সবুজ সংকেত অথবা ইতিবাচক আমরা রেসপন্স পাই নাই বলে, সুতরাং এটা খুব সহজেই যদি আমরা বলে দিয়ে চলে যাওয়া উচিত, এটা সাপোর্ট করে না। কারণ এর গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করতে হবে, যে গ্রাউন্ড ওয়ার্ক মানে মূলত একটা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই বসে আলোচনা। আপনি যদি একটা পয়েন্ট একটু যোগ করতে চাই এখানে আপনি দেখবেন যে পরিবেশ তৈরি করা তো দূরে থাক, বাংলাদেশে যারা খুন করে, বড় বড় সন্ত্রাসী, বড় বড় লুটেরা, সবগুলো ওখানে গিয়ে আশ্রয় পায়। তারা রাজকীয়ভাবে আশ্রয় দিচ্ছে, দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে যেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করতেছে না। বাংলাদেশ মানুষ প্রতিনিয়ত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের পক্ষে কোনো গভর্নমেন্টের পক্ষে এগুলোকে সমর্থন করা, তাদের সাথে গিয়ে কোনো পরিবেশ ছাড়া গিয়ে আলোচনায় বসে কোনো সমস্যারই আসলে সমাধান সম্ভব না। জি, ধন্যবাদ। আর তারপরে একটি কথা তথ্য দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে। আমরাও সেই আশা রাখতে চাই যে আলোচনার সেই জায়গাগুলো নতুন করে আবারও তৈরি হবে এবং দুই দেশের সরকার প্রধানরা আলোচনায় বসবেন এবং অনেক এই যে নতুন করে কথাটা বললেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে তাদেরকে বাংলাদেশ নীতি পরিবর্তন করতে হবে। দিস ইজ নিউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।